আর.জি. কর ধর্ষণ খুনের পর ৫ মাসের বেশি সময় অতিক্রান্ত। নিজের কাজের জায়গায় কর্তব্যরত অবস্থায় চিকিৎসক পড়ুয়া তরুণীকে কেন এমন বীভৎস নৃশংসতার শিকার হতে হয়েছিল তার জবাব এখনও মেলেনি। তদন্তের গতি প্রকৃতি এবং মামলার ভবিষ্যৎ নিয়ে কিছু প্রশ্নের উত্তর খুঁজতে হাজির হয়েছিলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের কাছে। সব্যসাচী চট্টোপাধ্যায় আর.জি. কর মামলার প্রথম থেকেই মোটামুটি জুড়ে আছেন। এই মামলার রায় শিয়ালদা অতিরিক্ত দায়রা আদালত দিতে পারে 18ই জানুয়ারি আমরা শুনেছি। মামলাটা প্রথম থেকে ভীষণভাবে ঘেঁটে আছে। প্রমাণ লোপাট থেকে শুরু করে তার পরবর্তী সময়ে হাইকোর্টের সিবিআই এর তদন্তের নির্দেশ দেওয়া, তারপরে সুপ্রিম কোর্টের সেটা সুমোটো নেওয়া, তারপরে সিবিআই তদন্ত, সেই তদন্ত নিয়ে অসংখ্য প্রশ্ন, এবং বিশেষ করে অভয়ার বাবা মা তারা কিন্তু এই তদন্তে সন্তুষ্ট নন। এখন তারা আবার হাইকোর্টে এসেছিলেন, সিঙ্গল বেঞ্চ বলেছেন যে আমি এতে হস্তক্ষেপ করতে পারি না। পুরো ব্যাপারটা যা হয়ে আছে এই মুহূর্তে, রায় যা দেবে শিয়ালদা আদালত, তারপরে কি কি করণীয় আছে? কারণ আমরা জানি যে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গেছেন অভয়ার বাবা মা। দেখুন, এই বিষয়টাকে আমাদের না অনেকগুলো ভাগে ভাগ করতে হবে। গোটা আর.জি. কর এই ঘটনাক্রম যদি আমাদের বুঝতে হয়, এটা শুধুমাত্র একটা হত্যা বা ধর্ষণ ও হত্যার ঘটনা নয়। আমরা দেখেছি এই 9 আগস্টের পরবর্তী সময় একটি ঘটনা অজস্র লিগ্যাল ডিসপিউটের জন্ম দিয়েছে। অভয়ার ধর্ষণ এবং হত্যা, সেই মামলার যে ট্রায়াল বিচার চলছে শিয়ালদায়, এই মামলাটির ক্ষেত্রে আমি আইনজীবী কখনোই ছিলাম না। আমি মূলত জয়েন্ট প্ল্যাটফর্মস ফর দি ডক্টরস, তারা বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ইস্যুতে, বিশেষত যখন চিফ জাস্টিস ডি.ওয়াই চন্দ্রচূড় যখন সুমোটো এই ঘটনাটির বিচারের জন্য এই মামলাটি সুপ্রিম কোর্টে রুজু করলেন, তখন জয়েন্ট প্ল্যাটফর্মস ফর ডক্টরসের হয়ে সুপ্রিম কোর্টে আমি এই মামলাটিতে গিয়েছিলাম, এবং শ্রীমতী করুণা নন্দী তার নেতৃত্বে যে টিম কাজ করেছে সেখানে আমি কাজ করেছি বা কাজ করছি। আমি দেখেছি এই মামলাটি, যেহেতু সেখানে অভয়ার পরিবারের পক্ষ থেকে ইনিশিয়ালি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, পরবর্তী সময়ে বৃন্দা গ্রোভার তারা অ্যাপিয়ার করছিলেন, ফলে খুব ক্লোজলি বিষয়টা দেখার একটা সুযোগ আমার হয়েছে। এখানে একটা প্রশ্ন, যে এখন সুপ্রিম কোর্টে যে আবার গেছেন অভয়ের বাবা মা, সেখানে কি করুণা নন্দী তাদের রিপ্রেজেন্ট করবেন? আমি সেই রকমই আমি জেনেছি এখনো পর্যন্ত, কিন্তু কি হবে সেটা সেই দিনই বোঝা যাবে। একজন আইনজীবী রিপ্রেজেন্ট করতেই পারেন যতক্ষণ পর্যন্ত তার কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কোনো জায়গায় না হচ্ছে। আমার মনে হয় যে একদম সরাসরি আপনার প্রশ্নের যদি উত্তর দিতে হয়, তাহলে আমাকে এরকম কিছু না বলে যে কি হতে চলেছে বা কি হবে সেটা আমরা কেউ জানি না, আমি স্পেকুলেশনের উপরে কিছু বলতে চাইছি না। দেখুন, দুটো পার্ট আছে। এক হচ্ছে যে ভিকটিমস রাইট। এসেনশিয়ালি ক্রাইম ইজ ডান এগেইনস্ট দি স্টেট, কনসিডার্ড টু বি ডান এগেইনস্ট দি স্টেট। একটা ক্রাইমের ফলে যে ক্ষতিটা হয় সেটা একটা রাষ্ট্রের ক্ষতি হিসেবেই ধরা হয়, যার জন্য স্টেট এই মামলাগুলোকে রুজু করেন। একটা এফআইআর ইজ রেজিস্টার্ড বাই দি পুলিশ, সিবিআই, এবং সেটা আইন অনুযায়ী তারা করেন। এটা ঠিক সিভিল মামলার মতন বাদী বিবাদী এরকম ভাবে দেখাটা ঠিক না। আগে ভিকটিমের রোল খুব লিমিটেড ছিল, কিন্তু 2009 সাল নাগাদ, আপনারা এর আগে একটা কমিটি তৈরি হয়ে জাস্টিস মালিমাতের নেতৃত্বে, মালিমাত কমিটি, তার রিপোর্টের উপর বেস করে 2009 সালে আমাদের কোড অফ ক্রিমিনাল প্রসিজিয়ার, তৎকালীন যে আইন, সেখানকার ওই সেকশন 2WA বলে একটি সেকশন ইনসার্ট হয়, যেখানে ভিকটিমস রাইট সেটাকে ডিফাইন করা। ভিকটিম মানে ওই যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বাই দ্য অ্যাক্ট অফ ক্রাইম, সেই ব্যক্তি বা তার আত্মীয় স্বজন যারা ডিপেন্ডেন্ট, এরা প্রত্যেকেই যাদের ক্ষতি হয়েছে তাদেরও কিছু সে আছে, তারা সেগুলিকে তারা বলবেন। ফলে অভয়ের মা বাবা তারা তাদের আইনজীবী মারফত এই কথা বলতেই পারেন। এখনকার যে আইন রয়েছে,
বিশেষত এই ধরনের ক্ষেত্রে যেখানে সরাসরি অভিযোগ তদন্তকারী সংস্থার বিরুদ্ধে। কিন্তু এখানে আমার একটা ছোট প্রশ্ন আছে, আপনি যেহেতু সুপ্রিম কোর্টে প্রথম থেকেই সুমোটো মামলা যেটা ছিল সেখানে হাজির ছিলেন এবং আপনি শুনানিগুলোর সময় দেখেছেন কি ধরনের সওয়াল জবাব হয়েছে, আমার প্রশ্ন হচ্ছে ভিকটিমস রাইটের কথা বলছেন, কর্তব্যরত অবস্থায় একজন চিকিৎসক তরুণী পড়ুয়া তিনি খুন হলেন, ধর্ষিত হলেন, আমরা কি সুপ্রিম কোর্টের কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করেছিলাম না? আমি আবার বলি প্রত্যাশা বিচার ব্যবস্থার কাছ থেকে যদি বলেন প্রত্যাশা, এই প্রত্যাশা মানে ভিকটিমস রাইট কিছু সমস্যা, ভিকটিমস রাইট রক্ষা করার দায়িত্ব আদালতের উপর সবটা ছেড়ে দিলে চলে না। বিশেষত আমাদের দেশের যে আদালত ব্যবস্থা, বিচার ব্যবস্থা, যে ব্যবস্থা কোনো অর্থেই একটি নিরপেক্ষ বিচার ব্যবস্থা তো নয়, বিচার ব্যবস্থাকে নিরপেক্ষ রাখার চেষ্টা হয়, এমনটা ভাবার কোনো কারণ নেই যে বিচার ব্যবস্থা সবসময় নির্ভুল, কোনো রকমের এরার করেন না, বা বিচার ব্যবস্থার কোনো জাস্টিস করতে যাচ্ছেন এরকম একটা বিষয় মনে হচ্ছে দৃশ্যত, কিন্তু আদতে সেটা ইনজাস্টিসের কারণ হয়ে গেল বা এটা হয় না এরকম বলার কোনো জায়গা নেই। কিন্তু এখানে আমি আপনাকে বলছি আমার যেটা ব্যক্তিগতভাবে আমার যে অ্যাসেসমেন্ট, আমার মনে হয়েছে সুপ্রিম কোর্টের এই মামলা স্বতঃপ্রণোদিতভাবে নেওয়াটাই অপ্রয়োজনীয় ছিল। কারণটা হচ্ছে, দেখুন, হাইকোর্ট ইতিমধ্যেই তিলোত্তমার ধর্ষণ হত্যা মামলার তদন্তভার সিবিআই হাতে তুলে দিয়েছে। সুপ্রিম কোর্ট সেই পরিস্থিতিতেই মামলাটি নিয়েছেন এবং সুপ্রিম কোর্ট যখন এই মামলাটি নিলেন, আপনি দেখবেন এখানে যদিও মামলাটি আসে এইভাবে যে ইন রেপ অ্যান্ড মার্ডার অফ ইয়ং লেডি ডক্টর অ্যাট আরজিকর হসপিটাল ক্যালকাটা বলে এরকম হেডিংটা আসে, কিন্তু এই মামলার শুরুতে দেখবেন প্রথম দিনেই চিফ জাস্টিস চন্দ্রচূড় একটি অন্তর্বর্তীকালীন রায় দিয়ে তিনি বললেন যে একটা ন্যাশনাল টাস্ক ফোর্স করতে হবে যারা ডাক্তার বাবুদের উপর আক্রমণের ঘটনাকে দেখবেন, মানে ডাক্তারদের সুরক্ষিত রাখার। আরজিকরের ঘটনার সাথে কিন্তু ডাক্তার বাবুদের উপর ক্রমবর্ধমান আক্রমণের ঘটনা গোটা দেশে গুলিয়ে ফেলাটা ঠিক হবে না। এখানে আমার একটা প্রশ্ন আছে, এই যে সুমোটো মামলা যে সুপ্রিম কোর্ট এতদিন পর্যন্ত যা যা গ্রহণ করেছে, আমরা সাধারণত দেখেছি বৃহত্তর জনস্বার্থে যে মামলাগুলো হয় সেইগুলো তারা গ্রহণ করে, তারই কি একটা গ্রাউন্ড হিসেবে এই অনেক বৃহত্তর একটা পরিসর করে দেওয়া হলো? আমি বলি যেটা আমার মনে হয়েছে, দেখুন এটা কেন অপ্রয়োজনীয় ছিল। দেখুন, ডাক্তার বাবুদের উপর আক্রমণের ঘটনা দেশে ক্রমবর্ধমান, পশ্চিমবঙ্গেও আরজিকরের ঘটনার পরেও অসংখ্য ঘটনা ঘটেছে, আগেও ঘটেছে, আমাদের আইনও আছে, উত্তরপ্রদেশে ঘটেছে, সারা দেশেই ঘটছে। এই ঘটনাগুলো কিরম ঘটনা, যে রোগীর আত্মীয় পরিজন যারা ডাক্তারবাবুর চিকিৎসাতে স্যাটিসফাইড না হয়ে তারা আক্রমণ করছে, তারা একদম কন্ট্রোল করতে পারছেন না, রাগ কন্ট্রোল করতে পারছেন না, ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম থাকে, আরজিকরের ঘটনা একটা প্রি প্ল্যান্ড ঘটনা ছাড়া এটা হতে পারে না। কেন হতে পারে না? এক নম্বর, আরজিকরের ঘটনাটা ঘটেছে একটি হাসপাতালের ভিতরে, হাসপাতাল হোক বা নার্সিং হোম, এটা একটি সুরক্ষা বলয়ের মধ্যে থাকে, ইমপ্লয়েড সুরক্ষা বলয়। দু নম্বর হচ্ছে, যার সাথে ঘটনা ঘটলো তিনি একজন কর্মরত চিকিৎসক, যাকে মূল অভিযুক্ত করা হলো। মানে আমি এই জায়গাটা বুঝতে পারছি না যে সরকার পক্ষ, বিশেষত একজন দুজন মুখপাত্র, তারা বলে যাচ্ছেন যে এই ঘটনার সাথে তো সরকার পক্ষের লোকের যোগাযোগ নেই। আছে, আমার একটা কথা বলুন, একজন সিভিক ভলেন্টিয়ার, তিনি কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নিয়ন্ত্রিত, অন্ততপক্ষে তাদের ফিনান্সিয়াল কন্ট্রোল পশ্চিমবঙ্গ সরকারের, কলকাতা পুলিশের দ্বারা নিযুক্ত, অর্থাৎ তার সার্ভিস কন্ট্রোল কলকাতা পুলিশের হাতে। সেই ব্যক্তিকে এখানে একজন অ্যাকিউজড হিসেবে দেখানো হলো। ইজন্ট ইট এনাফ টু শো যে এই ঘটনার সঙ্গে প্রভাবশালী যুক্ত? এখানে যে প্রশ্নটা আসবে সেটা হলো, যখন সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট প্রথমবার সিবিআই জমা দিল, তখন কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ এটা দেখে বলেছিলেন যে তদন্ত কিন্তু ঠিকঠাক এগোচ্ছে এবং তারা খুবই শঙ্কা প্রকাশ করেছিলেন, উদ্বেগ প্রকাশ করেছিলেন যে এরকম একটা ঘটনাটা কি ঘটেছে জানেন? ঘটনাটা ঘটছে যেখানে আমি বলি যে এটা সমস্যাটা তো তদন্ত নিয়ে নয়, দুরকম ভাবে হয়। তদন্ত একটা ওপেন এন্ডেড বিষয় কখনো হতে পারে না। আমি কি তদন্ত করছি আমি জানি, কিন্তু তদন্তে কি বেরোবে এটা আমি জানি না।
আমি একদম যদি দেখি একটি মৃতদেহ থেকে দেখা হয়েছে, ওদের কি হয়েছে তার আগে তো আমরা কেউ জানি না, তাহলে আমাকে ওই ক্রাইম সিন রিকনস্ট্রাক্ট করতে হচ্ছে, তদন্তকারী সংস্থাকে পিছনে গিয়ে দেখতে হচ্ছে। তাহলে এইখান থেকে যদি আপনি দেখেন, তাহলে আপনাকে প্রথম দেখতে হবে যে এই ঘটনাটা ঘটাবার ক্ষেত্রে কি কি এভিডেন্স আছে যেটা থেকে প্রমাণ করা যাবে এই ঘটনা কিভাবে ঘটলো। কিভাবে ঘটলো এস্টাবলিশ করা গেলে তখন কে ঘটালো এই প্রশ্নের জবাব কিন্তু পাওয়া যেতে পারে। এই ঘটনার আপনি শুরুর থেকে দেখবেন যে সবাই, মানে সরকারের পক্ষ থেকে, কলকাতা পুলিশের পক্ষ থেকে তারা বলে দিয়েছেন যে সঞ্জয় রায় ইজ দি প্রাইম অ্যাকিউজড, প্রিন্সিপাল অ্যাকিউজড, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকেও সেই একই ভার্সন পাওয়া যাচ্ছে। কিন্তু ঘটনাটা তো সেটা নয় না, এখানে একেবারে ঘটনাটা সেটা নয় ইন দি সেন্স সঞ্জয় রায় যে অ্যাকিউজ নয় এরম নয়, কিন্তু ঘটনাটা যখন তদন্ত করতে যাচ্ছেন তখন তো আপনার কাছে ওই দিন ঘটনার দিন তো আপনি জানেন না কে অ্যাকিউজড, আপনি তার মানে রেস্ট্রিক্ট করেছেন এই জোনটা সঞ্জয় রায় অ্যাকিউজড কিনা আমি দেখবো। হ্যাঁ, কিন্তু এখানে সিবিআই এর ভূমিকা নিয়ে তো প্রশ্ন অবশ্যই স্বাভাবিকভাবে আসছে। সিবিআই এখানে প্যাক্ট যদি না থাকতো এবং নির্দিষ্টভাবে আমি বলছি এই ঘটনাতে রাজ্যের একটি অংশের সঙ্গে কেন্দ্রের একটি অংশের বোঝাপড়ায় এই ঘটনার তদন্তকে সঞ্জয় কেন্দ্রিক করা হয়েছে। না, এই অভিযোগটা তো উঠছেই, সেটিং এর অভিযোগ উঠছে, বলাই হচ্ছে যে সিবিআই যা পুলিশ বলেছে তাই সিবিআই বলছে। 90 দিনের মধ্যে তারা বললো এদিকে লার্জার কনস্পিরেসি, অথচ 90 দিনের মধ্যে তারা কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না, ফলে সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি জামিন হয়ে গেল। ডিফল্ট বেল ইজ দেয়ার রাইট, এটা তারা জানতেন, তার মানে সেই রাস্তাটা করে দিলেন, একটা চার্জশিট দিতে পারলেন না। আমরা দেখি একটা সামান্য থানার পুলিশ সে কোনো একটি মামলা যদি কাউকে আটকাতে হয় জানে ডিফল্ট বেল পেয়ে যাবে, 4 দিন আগে একটা দুপাতার চার্জশিট জমা। কিন্তু আপনি একজন আইনজীবী এই হিসেবে বলুন যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবার এখনো তো সময় আছে, এখনো তো সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারে। ক্লোজ হয়ে গেছে, আর্গুমেন্ট ক্লোজ হয়ে গেছে। আসার কথা এটাই যে আমাদের বিচার ব্যবস্থাটা এখনো ওপেন আছে। এখন এই মামলার ক্ষেত্রে এই জায়গা থেকে দাঁড়িয়ে অর্থাৎ যে ভবিষ্যতে কিছু হতে পারে না এমনটা দরজা বন্ধ নয়, কিন্তু এই সিবিআই কে দিয়ে কতটা সম্ভব না। কিন্তু তারপর কি তাহলে এরা বলছেন আমরা আর সিবিআই তদন্তের উপর ভরসা করছি না। তাহলে আপনাকে যেটা করতে একটাই হবে, কোর্ট মনিটরড, কোর্টকে দেখতে হবে। এখনো তো বলা হচ্ছে কোর্ট মনিটরড, তাহলে কি সেটা নয়? আমি তো বললাম নয়, সুপ্রিম কোর্ট তো মনিটরড যদি করতেন, সুপ্রিম কোর্ট মনিটর করছিলেন না, সুপ্রিম কোর্ট দেখছিলেন রিপোর্ট, দে ওয়্যার অ্যালাউইং দেম টু ইনভেস্টিগেট একের পর এক এবং এই জায়গাটা মাথায় রেখে আমি জানি না এটা কোনো অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা। আপনার কি মনে হচ্ছে যে মার্চে এর পরের শুনানি? আই এক্সপেক্ট সামথিং গুড টু হ্যাপেন অন নেক্সট ডেট, কিন্তু আমার এক্সপেকটেশনটা যে পূর্ণ হবে এরকম বিষয়টা তো নয়, অলওয়েজ আদার সাইড অফ দিস ট্রুথ। হ্যাঁ, কিন্তু তার আগেই বাবা মার যে আপিল, যে আরজি, সেটার শুনানি তো তার আগে আমার মনে হয় চলে আসবে। যদি চলে আসে তাহলে আগামী দিনে তদন্তের ক্ষেত্রে কিছুটা সুবিধা হবে। এখানে তাদের যে প্রশ্নগুলো ছিল সিবিআই তদন্ত নিয়ে, তারা যে প্রশ্নগুলো তুলেছেন, অনেকগুলো প্রশ্ন তুলেছেন যেগুলোর উত্তর তারা পাচ্ছেন না, সেইটা কি সুপ্রিম কোর্ট বিবেচনা করতে পারে? সুপ্রিম কোর্ট বিবেচনা নিজে করতে পারেন, সুপ্রিম কোর্ট এটি হাইকোর্টের কাছে পাঠিয়ে দিতে পারেন, যেহেতু হাইকোর্টের কাছে অনেকটা সুবিধে হবে একটা মামলায়। দেখুন, যত উপরে যায় তত আপনার স্কোপটা কম, সময় কম, এভিডেন্স ইভ্যালুয়েট করার মতন সময় থাকে না। দ্যাটস ওয়াই অলওয়েজ ওই একদম অরিজিনাল কোর্ট যাকে বলা হয় ক্রিমিনাল কোর্টের ক্ষেত্রে, একদম ম্যাজিস্ট্রেট কোর্ট বা তারপর যে সেশনস কোর্ট, তারা অনেক বেশি ওয়েল ইকুইপ থাকেন এভিডেন্স ইভ্যালুয়েট করার প্রশ্নে। ফলে যার জন্য আমার এই বক্তব্য নয় যে নিচের কোর্টে বিচার হবে না, আমি খুব বিশ্বাসী, আত্মবিশ্বাসী মানে বিচার হবে, বিচার হয়। আপনাদের মূল সওয়াল কি হবে সুপ্রিম কোর্ট? দেখুন, আমাদের সওয়াল বলে নয়, অভয়ার বাবা মা যা চাইছেন সেটাই। কারণ বিচার কখনো এই প্রশ্নগুলো থাকলে শুধু সঞ্জয় একা কখনো এটার ক্ষেত্রে অ্যাকিউজড হতে পারেন না। তাহলে এখন অপশন কি কি থাকছে? এখন অপশন যেটা হচ্ছে পুনরায় তদন্ত করা, মানে সেই সিবিআই কে দিয়েই করানো হতে পারে, বা সিবিআই আন্ডার দি মনিটরিং অফ দি কোর্ট,
বা গোটা যা এভিডেন্স আছে, দেখুন কোর্ট নিজেও ইনকোয়ারি করতে পারেন। হ্যাঁ, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে দ্বিতীয়বার ময়না তদন্তের কোনো সুযোগ ছিল না। আমি প্রথমবারের ময়না তদন্ত নিয়ে অনেক প্রশ্ন আছে। তাহলে প্রিজাম্পশন ইজ এগেইনস্ট দ্য ইনভেস্টিগেটিং এজেন্সি, যারা ময়না তদন্ত দ্বিতীয়বার করলেন না। প্রথমবার ময়না তদন্তটা সেদিন বিকেল বেলার পর কেন করলেন? যেখানে আমরা জানি স্ট্যান্ডিং অর্ডার আছে যে ডিসি লেভেলের যদি কেউ নির্দিষ্ট অর্ডার না দেন কখনো সন্ধ্যের পর ময়না তদন্ত করা যায় না। যেভাবে ময়না তদন্ত হয়েছে সেইটা নিয়েও অনেক প্রশ্ন আছে। এইবার প্রশ্নটা হলে প্রিজাম্পশনটা ওর এগেইনস্টে যাওয়া উচিত ছিল, অর্থাৎ এই এভিডেন্স ট্যাম্পারিং এর তদন্তটা করে নিলেই তিলোত্তমা ধর্ষণ বা করার পরেও সিবিআই কিন্তু সেটাকে আনলেন না। তাহলে কি আপনার মনে হয় সুপ্রিম কোর্ট বাধ্য করতে পারে? সুপ্রিম কোর্ট অনেক কিছুই করতে পারেন। সুপ্রিম কোর্ট যদি এরকম মামলা তুলে, যদি মামলা আজকে আমি আবার বললাম অপ্রয়োজনীয় ভাবে কোনো একটা মামলা নিয়ে নিতে পারেন, তাহলে প্রয়োজনীয়তার সময় সুপ্রিম কোর্টকে সাড়া দিতে হবে। মানে মেয়েহারা বাবা মার যে প্রত্যাশা এখন, যে আর কিচ্ছু করার নেই, মানে আইনের একজন মানুষেরও, একজন সিটিজেন, আমি একজন মেয়েহারা বাবা মার তো যন্ত্রণা আছেই, কিন্তু একজন সিটিজেন, বিং এ সিটিজেন, আই হ্যাভ এ রাইট টু নো দ্যাট হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। আদারওয়াইজ দিস উইল বি দি রিপিটেশন অফ দিস স্টোরি দ্যাট নো ওয়ান হ্যাজ কিল্ড জেসিকা। ওই যে ক্যাচলাইনটা এসেছিল, নো ওয়ান কিল্ড জেসিকা। ঠিকই, কিন্তু একটা জিনিস আমরা যদি ভেবে দেখি আর কি, তাহলে ওই সময় যে মুভমেন্টটা হয়েছে, আচ্ছা আপনি ভাবুন, সেই মুভমেন্টটা কিন্তু বাধ্য করেছিল আবার ফিরে দেখতে। আমি বললাম অল্টারনেটিভ মুভমেন্টের অল্টারনেটিভ অন্য কিছু নয়, আদালত নয়। কিন্তু এখানকার মুভমেন্টের অনেকটাই কিন্তু গতিহারা। সেটাই তো করার উদ্দেশ্য ছিল। আদালত যদি সবকিছুকে প্যাসিফাই করার চেষ্টা করেন তাহলে বিষয়টা ক্ষতিগ্রস্ত। আদালতেরও যেমন সব বিষয়ে আদালতের কাজের ক্ষেত্রে ইন্টারফেয়ার করা উচিত না, জনগণের মুভমেন্টে আদালতেরও ইন্টারফেয়ার করা উচিত না, এটা দালালির পর্যায়ে পড়ে না। কিন্তু আদালতের ইন্টারফেয়ারেন্স অনেক সময় খুব বেশি কাজেও লাগে, কারণ আপনি ভাবুন দ্রোহের কার্নিভাল হতে পারতো না যদি আদালত হস্তক্ষেপ না করত। এইখানটাতেই আপনাকে বুঝতে হবে যে থিন লাইন, আদালত কোন জায়গাটা ইন্টারফেয়ার করে আর কোন জায়গাটা করে না, এরা খুব জানে কোথায় করতে হবে। কারণ আলটিমেটলি কোর্ট ইজ এ ক্লাস ইনস্টিটিউশন, শ্রেণী জড়িত আছে, শ্রেণী কথাটা ভুললে চলবে না। আদালতে যারা বসে আছে তারা একটি নির্দিষ্ট শ্রেণীর প্রতিনিধিত্ব করেন। রাষ্ট্র বিভিন্ন সময় বিকল হয়ে যায় এবং সেটা খুব ওই সিলেক্টিভ ওয়েতে বিকল হয়। তবে রাস্তার চাপ বজায় থাকলে তবে আপনি বাপ বলাতে পারবেন, তাছাড়া কোনোভাবেই কিন্তু এই বিচার পাওয়া সম্ভব নয়। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে বৃন্দা গ্রোভার সরে গেলেন কেন? বাইরের হস্তক্ষেপটা কি ছিল? আমি নির্দিষ্টভাবে একটি কথা বলবো, মমতা ব্যানার্জি সম্পর্কে দিল্লির লিবারেলস এদের মধ্যে একটা অসাধারণ মানে আছে, কি বলে, দে হ্যাভ এ গুড ফিলিং অ্যাবাউট মমতা ব্যানার্জি। ঠিক আছে, আমি আবার বলছি, এদেরকে বোঝানো একটু কঠিন মমতা ব্যানার্জির সরকারটা কিরকম। এরা মনে করেন যে মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে বিরাট লড়ে যাচ্ছেন। What is happening in Bengal, it is possibly unknown to them. তার মানে আপনি বলছেন রাজনৈতিক হস্তক্ষেপে এই ব্যাপারটা ঘটলো? I don't know, আমি কমেন্ট করতে চাইছি না, কিন্তু দিল্লির যারা লিবারেলস তাদের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা ইমপ্রেশন ক্রিয়েট করেছেন বা ক্রিয়েট করতে সক্ষম হয়েছেন, যেটা হচ্ছে যে বিজেপি বিরোধী একটা গোটা জায়গায় উনি যেন দাঁড়িয়ে আছেন। কিন্তু বৃন্দা গ্রোভারের যে তার যে ভাবমূর্তি, বৃন্দা গ্রোভার সরে যাওয়ার ফলে অনেকেই খুব হতাশ হয়ে পড়েছে। আমি বিশ্বাস করি না যে এই ভাবমূর্তি নিয়ে, কারণ প্রথমত আইনজীবীর ভাবমূর্তি তৈরি হওয়া উচিত নয়। না, কিন্তু থাকে। আমি বললাম যে কেন ভাবমূর্তি থাকা উচিত। কলিন গঞ্জালভেস কাদের হয়ে লড়বেন কি বৃন্দা গ্রোভার কাদের হয়ে লড়বেন? উই শুড নট হ্যাভ দ্যাট। এটা ঠিকও নয়। কেন উচিত না? কারণ উই ক্যানট রিফিউজ এনি ব্রিফ। হ্যাঁ, আমার কাছে যদি আজকে দাঁড়িয়ে যদি কেউ তবুও একটা তৈরি হয় কিন্তু যে মানবাধিকারের পক্ষে এরা লড়েন, এটা একটা ইমপ্রেশন তৈরি। আবার বলছি, ইমপ্রেশন যেটা তৈরি হয় সেটাতে জনগণের বিশ্বাস করাটা ঠিক না। কেন ঠিক না? কারণ আইনজীবী কিন্তু যে কোনো সময় তাকে ওইখানে, আমরা তো একটা নির্দিষ্ট মামলার ক্ষেত্রে লড়ছি না। আজকে আমি একজনের হয়ে লড়লাম, কালকে একটা অন্য ব্রিফ আমায় নিতে হতে পারে। কিন্তু সামহাউ এই ফিলিংসটা যেন ওখানে লিবারেলস মাইন্ডের মধ্যে কিন্তু রয়েছে যে বাইরের হস্তক্ষেপ কি ছিল না, মানে যেটা আমি এখনো বিশ্বাস করতে চাই না। যে একজন লয়ার
বাইরের হস্তক্ষেপে বা ওই স্ট্রেচারের লয়ার বাইরের হস্তক্ষেপে মানে তিনি কাজ করতে পারছিলেন না, তাকে একটা বিশেষ দিকে চালিত করা আমি হচ্ছিল। আমি 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 এখনো এটা বিশ্বাস করতে চাইছি না। হয়তো উনি বলেছেন বা আমি শুনেছি উনি বলেছেন বা তিনি নির্দিষ্টভাবে কিছু কেউ বলেননি। কেউ কিন্তু সব বলবেনও না, কিন্তু যদি এরকম মানে অনেকে বলছেন যে এটা যারা জুনিয়র ডাক্তারদের হস্তক্ষেপ। যারা বলছেন তারা আমার মনে হয় না একজন লয়ার কখনো ওইভাবে কোনো কিছুকে হ্যান্ডেল করেন। বাট আমি ওভারঅল আমি একটা বললাম, একটা ইমপ্রেশন দিল্লিতে মমতা ব্যানার্জির গভর্নমেন্ট হ্যাজ ক্রিয়েটেড। বাংলার মানুষের এই সময়টা হয়েছে যে বাংলার যে মানে বাংলার লড়াইটা যে শুধু ওই বিজেপি আর তৃণমূল, হিন্দু আর মুসলমান, এর বাইরে যে একটা লড়াই আছে, এই লড়াইটা তো সামাও তিলোত্তমার অ্যাঙ্গেলটা আমাদের দেখাচ্ছিল, তিলোত্তমার ঘটনাটা আমাদেরকে এটা বোঝাচ্ছিল যে এর বাইরেও আছে, যে জাস্টিস ডিমান্ড করা যায় রাস্তায় নেমে। কিন্তু মানুষের শেষ ভরসা সেই আদালতে, মানুষের শেষ ভরসাটা রাস্তা, পুলিশ প্রশাসন কোনো কিছু থেকে যখন আমি পাচ্ছি না ন্যায় বিচার, ভরসাটা যেদিন রাস্তা হবে সেদিন আদালত আদালতের মতন চলবে। আদালত মানে আলটিমেটলি বাধ্য হবে বলছেন। আমি আদালত আদালতের মতন চলবে যদি ঠিক করে, কারণ উই গেট হোয়াট উই ডিজার্ভ প্রত্যেকটা সময়। মানে আপনি কিরম রুলার্স পাবেন, আপনি যেরকম রুলার্স চান সেই রকমই আপনি পাবেন।